টি-20 বিশ্বকাপে আজ ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচটির উপর নির্ভর করছে অনেক কিছু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাভার ড্রাইভে। সঙ্গে আছি আমি রাকিবুল হাসান, আর আমার সঙ্গে আছেন তুষার ইমরান, সাবেক জাতীয় ক্রিকেটার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার, যেটা বলছিলাম, ভারত পাকিস্তান ম্যাচ যে কোনো বিশ্বকাপে শুধু সমর্থকদের যে চোখ থাকে তা না, আইসিসিও এই ম্যাচটা নিয়ে অনেক বেশি উৎফুল্ল থাকে, তাদের ইনকামের বিষয় আছে, অনেক কিছু আছে। এবার ভারত ভালোভাবে শুরু করলেও পাকিস্তান কিন্তু অপ্রত্যাশিত হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। ফলে সেই ঘটনা তো এই ম্যাচের গুরুত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে। অবভিয়াসলি ইম্প্যাক্ট একটা পড়বে যে পাকিস্তান ব্যাকফুটে আছে। বাট এর আগের শোতেও আমি আপনার এখানে এসে বলে গিয়েছিলাম যে পাকিস্তান এমন একটা টিম, আনপ্রেডিক্টেবল টিম, কোনো কিছুতে মানে বিশ্বাস করা যায় না তাদের সাথে কোন ধরনের ক্রিকেট খেলবে। হয়তো বা আজকে দেখবেন যে খুব ভালো ক্রিকেট খেলে তারা ম্যাচটা জিতে গেছে, না হলে খুব বাজেভাবে তারা ম্যাচটা হেরেছে। যেটা আলাপ করছিলাম আমরা, যে আসলে পাকিস্তানের ব্যাটসম্যানরা কিংবা বোলাররা কিংবা ফিল্ডাররা যদি ছন্দ পায় তাহলে ইন্ডিয়াকে ধরাশায়ী করতে পারে। এতটা ইজি হবে না। ইন্ডিয়ান ক্রিকেটাররা অনেক ভালো ক্রিকেটার, তারা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে, তারা ডিসিপ্লিন সব দিকে বিবেচনা করলে পাকিস্তান এই দিক দিয়ে একটু পিছিয়ে আমার কাছে যেটা মনে হয়। পাকিস্তানের যেটা মূল শক্তি পেস বোলিং, প্রথম ম্যাচে কিন্তু সেটা ভালো ভুগিয়েছে। আপনি যদি সুপার ওভারের ঘটনাটা দেখেন, এটা খুবই আনফর্চুনেট ছিল যে মোহাম্মদ আমিরের ওরকম একটা সুপার ওভার দেখা, একেবারে ইনডিসিপ্লিন ছিল চূড়ান্তভাবে। ফলে আজকে কি মনে হয় পেস বোলাররা কি ওই ঘটনা থেকে কি শিক্ষা নিয়ে একটা ভালো কিছু করবে, নাকি মনে হয় যে ওই চাপটা আরও পাকিস্তান বেশি নুয়ে পড়বে? সুপার ওভার যাওয়াটাই উচিত ছিল না পাকিস্তান টিমে। আমার যেটা মনে হয়েছে লাস্ট ওভারে হয়তো বা 14-15 রান দরকার ছিল। 15 ছিল দরকার। হ্যাঁ, মানে সেই জায়গাটা যে এই রানটা করে ফেলবে এগেনস্ট পাকিস্তানের বলারদের এগেনস্টে ইজ মানে এতটা ইজি যেভাবে জিতবে সেটাও বুঝতে পারিনি। তারপর যে সুপার ওভার যে আমির যে সেশনটা করলো, যে ওভারটা করলো, মানে 6টা বল করলো, এর ভিতরে এক্সট্রা দিল 3টা, তার ভিতরে এক্সট্রার সাথে আবার বাইযোগ হলো, সব মিলে 7টা রান যোগ হলো এক্সট্রাতে। তো ওইখানে খেলাটা শেষ হয়ে যায়। সুপার ওভারে বাউন্ডারি হয়েছে একটা, কিন্তু রান চলে গেছে 18তে। হ্যাঁ, রান চলে গেছে। বাট বাবরের কাছে কিন্তু অপশনও ছিল না। লাইক আপনি কাকে দিয়ে বোলিং করাবেন সুপার ওভারটা? বেস্ট বলার শাহিন শাহ আফ্রিদি, সে কিন্তু নতুন বলে ভালো বোলিং করতে পারেনি। পুরানো বলে আমির অসাধারণ বোলিং করে থাকে। বাট আমার কাছে মনে হয়েছে এই ওভারটা, গত ম্যাচটা আমি সেভাবে নিজেকে মেলে ধরতে পারিনি। অনেকদিন পরে সে কামব্যাক করলো, এত কিছু হওয়ার পরেও কামব্যাক করলো, তারপরেও সে আমার কাছে যে ডেলিভারটা করার কথা ছিল আমিরের, সেটা করতে পারিনি। বাট আমার কাছে মনে হয়েছে অন্যান্য বলারও ছিল, তাদেরকে সুযোগ তো নাই, যেহেতু ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছে, তার বেস্ট বলারটাকে পিক করছে বাবর। আমার কাছে মনে হয়েছে যে বাবর যদি আরেকটু চিন্তাভাবনা করতো, কিংবা ফিল্ডিংটা যদি দেখেন সুপার ওভারের, রেজওয়ান যে মিস্টেকটা করলো, হোয়াইট বলে একটা বাই দিল, দুইটা বাই হলো, সো এইখানে পিছিয়ে পড়েছে। সেটাই। আমরা যদি একটু দল ধরে ধরে আলাদা আলাপ করি, প্রথমে ভারতের প্রসঙ্গে যেতে চাই। আমরা যেহেতু পাকিস্তানের পেসারদের কথা বলছিলাম, তার জবাব তো হতে পারেন জাসপ্রীত বুমরা, এবং তার পার্টনার সিরাজও আছেন, আশদীপও আছেন। তো ফলে প্রথম সবচেয়ে ফোকাস পয়েন্ট তো জাসপ্রীত বুমরার, কারণ তার একটা স্পেল কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। অবভিয়াসলি টি-20 ফরম্যাটে আসলে 4টা ওভার দেখতে দেখতে চলে যায়। পাকিস্তানের গুড কোয়ালিটি বলার আছে, বাট আপনি ইন্ডিয়ারও কিন্তু অনেক ভালো কোয়ালিটি বলার আছে। লাইক বুমরার বল এখন খেলতেই প্রবলেম হচ্ছে। তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া আছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্স যেটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে, যে উইকেটটা খেলা, যে উইকেটটা নিয়ে এত কথাবার্তা চলছে, গতকালকেও সেই উইকেটটাই খেলা ছিল। বেশি বড় স্কোর কিন্তু করতে পারেনি আয়ারল্যান্ড টিম, নেদারল্যান্ড টিম। সেখানে কিন্তু সাউথ আফ্রিকাকে ভুগিয়েছে ম্যাচটা জিততে। সো এই উইকেটটাইতে খেলা হবে, এবং আজকে এই উইকেটটার পরে মানে অনেক কিছু হয় আর কি। ধরেন পেস বলে এত ইজি না। ইন্ডিয়াও এই উইকেটে খেলেছে, শ্রীলঙ্কাও এই উইকেটে খেলেছে। আমরা দেখেছি ইন্ডিয়ার ব্যাটাররা কীভাবে স্ট্রাগল করেছে। যদিও ছোট রান ছিল, ছোট রান চেস করতে গিয়েও কিন্তু তারা আর্লি বিরাট কোহলিকে হারিয়েছে। বাট পাকিস্তানের বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো, ইন্ডিয়ার বোলিং অ্যাটাকও যথেষ্ট ভালো। বুমরার সাথে আশদীপ আছে, তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া আছে, হ্যাঁ মোহাম্মদ সিরাজ আছে। সো আমার কাছে মনে হয় ইন্ডিয়ান কম্বিনেশন গত ম্যাচটাতে যেটা আলাপ করছিলাম যে না, আমরা হয়তো বা ওরা হয়তো বা একটা রিস্ক নিয়েছে, একটা স্পিনার বেশি খেলিয়েছে। ওরা হয়তো বা এদিকে না গিয়ে একটা ব্যাটসম্যান আজকে মনে হয় যুক্ত করতে পারে। ওরা যেটা হয়েছে, ওরা অলরাউন্ডিংয়ে একটু জোর দিয়েছে। আপনি যদি দুবে খেলে, তার পাশে রবীন্দ্র জাদেজা, ইভেন হার্দিক পান্ডিয়া, মানে একটা
মানে একাধিক অলরাউন্ডারের ছড়াছড়ি মানে ওখানে অবশ্যই, বাট লেফট আর্ম স্পিনার কিন্তু একটা বেশি ক্যারিয়ার ছিল, জাদেজা ছিল, সাথে অক্ষর প্যাটেল ছিল, অক্ষর প্যাটেল ছিল। এই দুজনের যে কোনো একজন যদি পিক করে এবং ব্যাটার যদি একজন বেশি নিয়ে খেলে তাহলে একটু বেশি বাড়তে একটা পাবে, সহায়তা পাবে আমার কাছে মনে হচ্ছে। আমরা যদি একটু ওদের ব্যাটিং এর, আপনি যে কথাটাই বলছিলেন যে ব্যাটিংটা বাড়ানো যেত, কিন্তু আমি যেটা দেখছিলাম যে তাদের ব্যাটিংটা মানে তারা 11টা একই রাখতে যাচ্ছে, একটু মানে সলিড ব্যাটার মানে দুর্বল আছে। গত ম্যাচে রোহিত শর্মা দারুণ রান করেছেন, বিরাট কোহলি ব্যর্থ হয়েছেন। আমি যদি রোহিত শর্মার সাইকোলজিক্যাল পয়েন্ট থেকে চিন্তা করি যে ক্যাপ্টেন তো ভালোভাবেই শুরু করলেন এবং তার হাতে কি আছে এটা আমরা সবাই জানি। না অবভিয়াসলি যদি চান্সটা কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু ডিফারেন্স সিনারিও হতে পারতো। রোহিত শর্মা আর্লি একটা চান্স দিয়েছিল, সে চান্সটা কিন্তু কাজে লেগেছে রোহিত শর্মা। বাট ওই উইকেটে কিন্তু রোহিত শর্মা অনেকক্ষণ ধরে স্ট্রাগল করছিল, স্পেশালি নতুন বলটা পুরানো হওয়ার পরে সে খোলস থেকে বেরিয়ে এসেছে এবং অনেকগুলো বল কিন্তু তার বডিতে, শরীরে লেগেছিল যেটা দেখেছিলাম। তারপরেও কিন্তু সে না এত ইজিলি উইকেটটা গিফট করেনি। পাকিস্তানের ব্যাটারদের প্রবলেমটা হচ্ছে পাকিস্তানে কেউ ক্যারি করতে পারে না। লাইক দুইজন ব্যাটার আছে, বাবর আর রেজওয়ান, এই দুজনের যদি যে কোনো একজন ক্লপ করে, লাস্ট ম্যাচটায় তো আমরা দেখলাম রেজওয়ান রান করতে পারেনি, বাবর কিন্তু অনেকক্ষণ ধরে খেলছিল, স্ট্রাগল করে সেটা আবার পুষিয়ে দিতে পারেনি বাবর। হ্যাঁ, এই জায়গাটা মনে হয় আমার কাছে মনে হয় যদি কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান ব্যাটাররা অনেক এগিয়ে আছে। অতটা ডিসিপ্লিন ব্যাটিং করে না পাকিস্তান টিম, বাট ইন্ডিয়ান টিমের প্লেয়াররা হয়তো বা ব্যাটার শর্টেজ নিয়ে খেলবে, তারপরেও আমার কাছে মনে হয় যে না তারা ভালো কিছু করবে। রোহিত শর্মার একটা মজার দিক আছে, তিনি লাইফ পান এবং লাইফ পেলে সেটাকে কাজে লাগান, এটাই অতীতেও দেখা গেছে অনেকবার। আমরা একটু বাবর আজম প্রসঙ্গে চলে আসি, যেহেতু আপনি নামটা বলেই ফেলেছেন। প্রথম ম্যাচে যেটা পাকিস্তান টাই করলো যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেখানে কিন্তু 43 বলে 44 রানের একটা ইনিংস, যেটা কাভার যদি তিনি আর একটু করতে পারতেন, মানে 100 স্ট্রাইক রেট ইজ নট গুড এনাফ ফর T20 ক্রিকেট, সেই জায়গাটাই তো পাকিস্তান একটা বড় স্ট্রাগল করলো। না অবভিয়াসলি ধরেন যে ওদের একটা গেম প্ল্যান থাকে ডেফিনেটলি। আমার কাছে যেটা মনে হয়েছে বাবর আজম কিন্তু 140-150 প্লাস স্ট্রাইক রেটে কখনো ব্যাটিং করে না, যেটা ব্যাটিং করে সেম রেজানো। ওরা ফার্স্ট 6 ওভার যদি উইকেটে থাকতে পারে তাহলে দেখবেন ওদের স্ট্রাইক রেট 130, বাট ফাইনালে যে 120-130 বানায়। হ্যাঁ, বাট পার্টনারশিপটা করে ওরা, ওপেনিং ব্যাটাররা পার্টনারশিপটা করে। ওইখানে গত ম্যাচটা একটু ল্যাকিং ছিল আর কি। যদি বাবর আজম লাস্ট ম্যাচ যদিও খেলছে, পুরাটা খেলতে পারেনি, তারপরে আমার কাছে মনে হয় বাবর আজম যদি আরেকটু স্ট্রাইক রেট বেশি করে ব্যাটিং করতে তাহলে টিমের মানে টিমের জন্য খুবই ভালো হতো। লাইক ধরেন এরপরেও কিছু ডিসিশন ইমাদ ওয়াসিমরে খেলায়নি লাস্ট ম্যাচটা, যেহেতু আজকে তিনি খেলবেন, যেটা যতদূর পড়লাম আজকে তিনি খেলবেন। মিস্টেকগুলো এখানেই করেছে, আমার কাছে যেটা ধারণা যে মিস্টেকটা এখানেই করেছে। ইমাদ ওয়াসিমের একটু ইনজুরি ছিল, গ্যারি কাস্টেন যেটা বলেছেন পাকিস্তানের কোচ, যে তার একটু ইনজুরি ছিল যে কারণে তিনি প্রথম ম্যাচে খেলেননি, কিন্তু তিনি 11 ম্যান তিনি। না অবভিয়াসলি যেমন বাংলাদেশ, যেমন তাসকিনের কিন্তু ছোট ইনজুরি ছিল, ঝুঁকিটা নিয়েছে বিকজ আমাদের হাই ভোল্টেজ ম্যাচ এটা। আর ইন্ডিয়া পাকিস্তানের কথা যেহেতু বলছি, দেখেন পাকিস্তান যে কোনো আন্ডারডগ টিমের সাথে যখন খেলে তখন কিন্তু তার প্রেশারে থাকে। সেম আমরা যখন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যখন আমরা ওদের সাথে ফাইটটা করি তখন কিন্তু আমাদের হার্টটা অনেক থাকে। ধরেন ইন্ডিয়ার সাথে যখন ব্যাটিং করি কিংবা পাকিস্তানের সাথে যখন আমরা খেলি, যখন আন্ডারডগ টিমের সাথে খেলি, লাইক আমাদের গ্রুপে আছে নেপাল আছে, নেদারল্যান্ডস আছে, তখন কিন্তু আমরা আন্ডার প্রেশারে থাকবো যে না ম্যাচটা কী হবে আর কি। এই প্রেশারটা যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি তাহলে কিন্তু ম্যাচগুলো উইন করা সম্ভব। একটু নিউ ইয়র্কের উইকেট নিয়ে আলাপ করতে চাই, যেটা অনেক বেশি প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কের। একদম আজকে একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে ওদের পিচ 1, পিচ 2, পিচ 4 প্রত্যেকটার হিসাব দিচ্ছিল, এবং প্রথম হচ্ছে 2টো স্কোর হয়েছে 100-র উপরে, বাকি সব 100-র নিচে এখন পর্যন্ত। ফলে এরকম একটা উইকেটে ভারত পাকিস্তান ম্যাচ দেওয়া, এটা আইসিসির জন্য কতটা বুদ্ধিমানের মতো কাজ হলো আপনার কি মনে হয়? এই উইকেটটা একটু মিসবিহেভ করছে। লাইক ইন্ডিয়া পাকিস্তান, আমার যতদূর জানা আছে ইন্ডিয়া পাকিস্তান যে উইকেটে খেলা হবে সেই উইকেটটা কিন্তু এখনো ফ্রেশ, এখনো ইউজ হয়নি। আজকে আবার দেখছিলাম যে 2 এবং 4 নম্বর উইকেটের মধ্যে কোনো একটা 2 এবং 4 নম্বর উইকেটে খেলা হয়েছে। তাহলে আমার কাছে মনে হয়, আমার যেটা ধারণা, লাস্ট ম্যাচটা আমরা যেটা দেখছি, এই ম্যাচটা না, মানে সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা না, এর আগে যে ম্যাচটা হয়েছে, লাইক সেই ম্যাচটাতে হয়তো বা 137 করেছিল, হ্যাঁ একটু বেটার টিম, তাহলে ও বেটার উইকেটটা, তাহলে আমার কাছে ধারণা যে ওই উইকেটটা খেলা হতে পারে। ওইখানে একটু বাউন্স লো ছিল, ধরেন টেনিস বল বাউন্স ছিল না, এই জন্য ব্যাটার একটু স্বাচ্ছন্দ্য ব্যাটিং করেছে। তাই দর্শকরা আসেই তো T20 খেলার 4 ছক্কা দেখতে, এটা যদি মিস করে যায় তাহলে আসলে খেলার আমেজটা হারিয়ে যাবে। মানে 4 ছক্কা দেখতে এসে যদি দেখা যায় বল ব্যাটারের গায়ে লাগছে, পায়ে লাগছে খুব অড ভাবে, তাহলে এটা আসলেই আনফরচুনেট।
তারপরেও দর্শকের কথা যেটা বলা হচ্ছে যে 34,000 দর্শক ধারণ ক্ষমতা, পুরোটা প্যাক থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ম্যাচে এমনকি $10,000 $15,000 দিয়েও টিকিট পাচ্ছে না, মানে এরকম একটা হিসাব ছিল। ফ্যানদের জন্য তো বিশাল ম্যাচ। না অবভিয়াসলি, এবং ইন্ডিয়া পাকিস্তান যখনই ম্যাচ হয় সব জায়গাতেই, আপনি যদি শুধু এই নিউ ইয়র্কের সিটিতে তা না, বাট আইসিসি একটা বুদ্ধিমত্তার কাজ করেছে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা নিউ ইয়র্কে রেখেছে, বিকজ অফ অনেক সাবকন্টিনেন্টের ধরেন লোক থাকে ওখানে। এই জন্যে হয়তো বা সবাই, শুধু যে ইন্ডিয়া পাকিস্তানের দর্শকরা যাবে তা না, অনেক বাঙালিও যাবে, ফরেনারও যাবে। সো এই ম্যাচটা সবাই উপভোগ করবে। আমার কাছে মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে। ডেফিনেটলি। আমরা ভারত পাকিস্তান ম্যাচ থেকে একটু শিফট করে অন্য ম্যাচগুলো নিয়ে একটু আলাপ করব, তারপরে প্রয়োজনে আবার ব্যাক করব। গত রাতে একটা বিশাল ম্যাচ ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। বিশাল ম্যাচ বলা হচ্ছে এই কারণে, ইংল্যান্ডের জন্য একটা চাপ ছিল, প্রথম ম্যাচটা বৃষ্টিতে ওয়াশড আউট হয়েছে। অস্ট্রেলিয়া সেখানে একটু অ্যাডভান্টেজে ছিল, কিন্তু সেখানে দ্বিতীয় জয় দিয়ে অস্ট্রেলিয়া কিন্তু একটু কমফোর্ট জোনে চলে গেল। অবভিয়াসলি এই দুইটা টিমের সাথে যদি কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয় বেটার রিসেন্টলি যে পারফরমেন্স, তাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া 50-50ভাবে এগিয়ে রাখতে পারেন। এই ধরনের ধরেন দেশের সাথে যখন খেলা হয় তখন আসলে মাঠের পারফরমেন্সটা বিবেচনা হয়, যে মাঠে পারফরমেন্স কে ভালো করছে। লাইক গত ম্যাচটা যদি বিবেচনা করেন তাহলে 200+ রান অনেক রান, T20 ফরম্যাটে 200+, এবং এই বিশ্বকাপের প্রথম 200। ইয়েস, এতদিন তো আমরা দেখেছিলাম যে না উইকেট অনেক হেল্প করছে, বাট যখন ভালো ভালো টিমের সাথে আর কি ফাইটটা হয় তখন কিন্তু সবাই রানের জন্য খেলে। যদিও কোনো বড় স্কোর হয়নি, কোনো 50 নেই, পুরো ম্যাচে কোনো 50 নেই। অবাক হবো যে অ্যারন জাম্পা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তারপরেও ভালো স্টার্ট করেছিল ইংল্যান্ড, খুব অসাধারণ একটা স্টার্ট করেছিল। 7 ওভার সামথিং 73 রান। আমার কাছে মনে হচ্ছে রানটা চেজেবল ছিল একটা পর্যায়ে, বাট প্রতিটা ওভারই কিন্তু আপনার 10-এর উপরে রান নেওয়া ইজ ডিফিকাল্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে কোয়ালিটি বলারদের এগেইনস্টে ইজ ডিফিকাল্ট। ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়া বেটার টিম হিসাবে এই উইনটা করেছে। আমরা অস্ট্রেলিয়ার ইনিংস নিয়ে একটু আলাপ করবো। একটু আগেই বলছিলাম পুরো ম্যাচে কোনো 50 নেই। অবভিয়াসলি অস্ট্রেলিয়ার ইনিংসেও কোনো 50 নেই। সেখানে যে দুই ওপেনার বাটলার এবং ট্রাভিস হেড, দুজনেই প্রায় 200 স্ট্রাইক রেটে রান করেছেন, দুজনেই। এবং ইনিংসগুলো বড় হয়নি, একটা 39 একটা 34, কিন্তু অর্ধেক পরিমাণ বল দিয়ে তারা এই রানগুলো করেছেন। এবং এই ধারাটা পরের ব্যাটাররাও কিন্তু চালিয়ে গেছেন। তাহলে এরকম একটা স্টার্ট, ওপেনারদের রোল তো খুব ইম্পর্টেন্ট। না অবভিয়াসলি বাটলার যদি ফিনিশ করতে পারতো, ফিনিশারের অভাব ছিল। আমি অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, অস্ট্রেলিয়ার দিক থেকে ট্রাভিস হেড এবং অস্ট্রেলিয়া যখন শুরু করলো 200 রান করলো, হ্যাঁ, পরে তো বাটলার চেস করলো, বাট অস্ট্রেলিয়ার ইনিংসগুলো খুব ইন্টারেস্টিং ছিল। ডেফিনেটলি সবাই কিন্তু এরকম 35, 30, 40 এর ভিতরে এরকম রান করেছে, বাট স্ট্রাইক রেটটা মেনটেন করেছে। যে না অল্প বলের খেলা, যে যত স্ট্রাইক রেট মেনটেন করে, ছোট ছোট কন্ট্রিবিউট বাট ইফেক্টিভ। আমার কাছে যেটা মনে হয়েছে, ইংল্যান্ডও কিন্তু ভালো স্টার্ট করেছিল, যেটা বলছিলাম আর কি। ইংল্যান্ড অসাধারণ, বাট কেউ ফিনিশ করতে পারেনি। টিল দেন যে কোনো একটা ব্যাটসম্যান উপর থেকে যদি একটা ব্যাটসম্যান ফিনিশ করতে পারতো, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারতো। ডেফিনেটলি। এখন ইংল্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় ক্রিকেটে অত হয়তো মার্ক করা হয় না, ফুটবলে রিসেন্টলি অনেক দেখা গেছে আগের বারে চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যায়। সেটা জার্মানির বেলায় হয়েছে, ব্রাজিলের বেলায়, অনেক দলের বেলায় হয়েছে। এবার কি ইংল্যান্ড সেরকম কোনো শঙ্কায় পড়ে গেল? আপনার কি মনে হচ্ছে? 2-3টা গ্রুপ আছে ডেঞ্জারাস গ্রুপ, লাইক আপনি নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, এই 3টা টিমের থেকে যে কোনো 2টা টিম কোয়ালিফাই করবে। নিউজিল্যান্ড কিন্তু গত ম্যাচটা হেরেছে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান কিন্তু T20 ফরম্যাটে অসাধারণ ক্রিকেট খেলে থাকে। সো এই গ্রুপে যেটার কথা বলছিলেন আপনি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড তাদের, আমার কাছে যেটা মনে হচ্ছে তারা বেটার ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের সাথে, বাট ম্যাচটা কিন্তু শেষ হয়নি। যদি ম্যাচটা শেষ হতো তাহলে বলতে পারতাম। এখনো কিন্তু মানে ওপেন আছে, ডোর ইজ ওপেন যে সুপার 8-এ কে কোয়ালিফাই করবে। আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে থ্রু দ্যাট, স্ট্রাগল করবে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ভিতরে। এই এখন সমস্যা হচ্ছে রান রেটটা। আপনি যদি রান রেটটা ঠিক না করতে পারেন, ইংল্যান্ডের জন্য একটু কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে সুপার করে শেষে যে রান রেটের প্রয়োজন পড়তে পারে। অবভিয়াসলি আপনি যে কথা বলছিলেন, আমি একটু এই সুযোগে জানাই, ইউএসএ 2টা ম্যাচ জিতে 4 পয়েন্ট আছে, তার পাশে অস্ট্রেলিয়া 2টো ম্যাচ জিতে গেছে, এবং একটা গ্রুপে দুটো ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান, তারাও 4 পয়েন্ট, এবং সাউথ আফ্রিকা 4 পয়েন্ট। এই হচ্ছে 4 পয়েন্ট যারা 2টো জয় পেয়েছে, তারা হয়তো স্টার্টিংটা ভালো, কিন্তু এরপরে যদি কোনো কারণে অঘটন ঘটে, মানে অনেকেই এমন হয়ে যেতে পারে একই গ্রুপে অনেক দল হচ্ছে 2টো করে জয়, এরকম হওয়ার কিন্তু চান্স আছে। সেই ক্ষেত্রে নেট রান রেটটা প্রয়োজন হবে। এবং আপনি ইউএস এর কথা যদি বললেন, ইউএস এর গ্রুপে তো ইন্ডিয়া, পাকিস্তান আছে, নেদারল্যান্ড আছে। সো এখানেও কিন্তু একটু ডিফিকাল্ট হবে, যেটা আমার কাছে যেটা না মানে আমি ফিল করি, বিকজ নেদারল্যান্ড, আয়ারল্যান্ড আছে। তো এইখানে হয়তো বা ইউএসএ যদি আয়ারল্যান্ডের কাছে হারে, তাহলে কিন্তু দেখবেন যে পাকিস্তানের একটা
চান্স থাকবে আজকে যদি ম্যাচটা জিততে পারে। তো 2টা জিতেও কিন্তু আপনি কমফোর্ট জোনে নাই, এমনও আছে 2টা জিতেও কমফোর্ট জোনে নেই, 3টা আপনাকে ম্যাচ জিততে হবে। যে কোনো একটা টিম 3টা করে জিতবে, তারপরে হয়তো বা একটা টিম 2টা করে জিতে তখন রান রেটের ব্যাপারটা চলে আসতে পারে। ডেফিনেটলি। আজকে সকালের ম্যাচের দিকে একটু তাকাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ দারুণ একটা জয় পেয়েছে এবং উগান্ডা প্রথম ম্যাচে খারাপ করেছিল, পরের ম্যাচটা জয় দিয়ে ইতিহাস গড়লো, তাদের প্রথম জয়। আবার আজকে 39 রানে অল আউট হয়েছে, যেটা T20 বিশ্বকাপের লোয়েস্ট স্কোর। না অবভিয়াসলি নতুন টিম, লাইক আপনার ওয়েস্ট ইন্ডিজে খেলা স্লো উইকেটে খেলা হচ্ছে, উইকেটটা নিয়েছে স্পিনার আকিল হোসেন, সো স্পিনার আমার মনে হচ্ছে। সো তাকে দিয়ে বোলিং শুরু করা হয়েছিল, মানে প্রথম বোলার নতুন বলে বল করেছে। ওয়েস্ট ইন্ডিজ টিম জানে যে এই উইকেটে কোন ধরনের পেস অ্যাটাক সহায়তা হবে কিংবা স্পিন। আমার কাছে মনে হচ্ছে তারা ভালো ইউজ করেছে আর কি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আপনি যদি আবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা দেখেন, কেউ কিন্তু বড় রান করেনি না, সবাই কিন্তু 30-40 ভালো, কোনো 50 নাই, সেই একই কেস না। অবভিয়াসলি এইখানেই সমস্যাটা হচ্ছে, যেখানে 200 রান প্লাস হওয়ার কথা সেখানে কিন্তু বড় বড় স্টার প্লেয়াররা রান করতে পারছে না। স্ট্রাইক রেটটা হয়তো বা ওরকমও দেখিনি, শুধু আন্দ্রে রাসেলের স্ট্রাইক রেটটা একটু হাই, আদারওয়াইজ সবাই কিন্তু 120-30-এর ভিতরে স্ট্রাইক রেটটা রেখেই মেনটেন করে ব্যাটিং করে যাচ্ছে। তো বড় টিমের সাথে যখন খেলা হবে, ধরেন আজকে তো ছোটো ম্যাচটা ছিল, বড় টিমের সাথে খেলা যাবে, এগুলো মানে আমার কাছে ইম্প্যাক্টটা পড়বে আর কি। যদি স্ট্রাইক রেট হাই না হয়, 200+ যেদিন করার অ্যাবিলিটি থাকবে, সেদিন যদি না করতে পারেন, তাহলে অন্য টিমগুলো সেই অ্যাডভান্টেজটা নিয়ে নেবে। গতদিন থেকে আজকের এই খেলাগুলোতে বোধহয় একটা জিনিস শো করছে, যেখানে ইন্ডিভিজুয়ালি বড় ইনিংস খেলার চাইতে দল হিসাবে ছোট ছোট রানও অনেক ম্যাটার করবে, কারণ যেহেতু উইকেট সাপোর্ট পাওয়া যাচ্ছে না, ইন্ডিভিজুয়াল কোনো বিশাল ইনিংস হয়তো বা পসিবল কম হচ্ছে না। অবভিয়াসলি আপনি এক্সাম্পল সেট আপ করতে পারেন, আমাদের ম্যাচটা শ্রীলঙ্কার ম্যাচটা, সেখানে কিন্তু বড় স্কোর হয়নি, বাট ইন্ডিভিজুয়াল কিছু ছোট ছোট স্কোর হয়েছিল। তাহিদ হৃদয়, লিটন কুমার দাস, এই দুজনের পার্টনারশিপটা কিন্তু ডিফেন্সটা তৈরি করে দিয়েছে আমার কাছে। তারপরেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মানে রিয়াদ যদি ফিনিশার হিসাবে না থাকতো তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য। এবং প্রত্যেকটা টিমের কিন্তু যে ইম্প্যাক্টফুল ইনিংস যাকে বলে, সেটা কিন্তু সবাই কম বেশি করার চেষ্টা করছে, এবং টিমের ভিতরে বড় স্কোর না হলেও কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংসটা আমরা দেখছি আর ডেফিনেটলি। ইন্ডিভিজুয়াল ইনিংস যদি ঘাটতির কথা বলছি, তারপরেও গতদিন একটা কিন্তু দারুণ খেলেছেন, অ্যাডজাস্ট করে খেলেছেন ডেভিড মিলার। কিন্তু আমরা জানি যে তার স্ট্রাইক রেট এরকম 200 কোনো ব্যাপার না, কিন্তু তিনি কিন্তু উইকেটের সাথে অ্যাডজাস্ট করেছেন, এবং তিনি যদি না দাঁড়াতেন তাহলে কিন্তু আরেকটা অঘটন ঘটে যেত। সাউথ আফ্রিকা কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ার মতো অবস্থা ছিল। না অবভিয়াসলি কেউই আসলে আশা করিনি, কিন্তু নেদারল্যান্ডের কাছে কিন্তু সাউথ আফ্রিকা এর আগেও হেরেছে। বাট ক্রেডিট গোস টু, আমার কাছে যেটা মনে হয়েছে যে মিলারকে দেওয়া উচিত, বিকজ সে টিল দেন লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করেছে উইকেটে, এবং থেকে কিন্তু উনি জানেন যে মিলার জানেন যে এই রানটা চেস করতে গেলে আমার 15 ওভার থাকলে হবে না, আমাকে 18-19 ওভার পর্যন্ত যেতে হবে, এবং সেটা শুধু থাকা এনশিওর করতে হবে যে আমি উইকেটে থাকতে হবে। বিকজ আর্লি যখন ক্লাস করেন 4 রানের ভিতর 3 উইকেট নাই হয়ে যায়, তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। মিডিল অর্ডার বলেন, একটা স্টেজে এসে দেখছিলাম 10 ওভারে মাত্র রান 30 না কত, সেখানে কিন্তু পিছিয়ে পড়েছিল। পরবর্তীতে মিলার জানে যে না, একজন যদি সাপোর্ট দিতে পারে তাহলে মিলার হয়তো বা গেম চেঞ্জার হতে পারে, এবং সেটাই করে দেখিয়েছে। ডেফিনেটলি। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে তাকাতে চাই। বাংলাদেশ দল নিউ ইয়র্কে চলে এসেছে এবং গ্যাপ খুব কম, এবং বাংলাদেশ অনেক দেরিতে বিশ্বকাপ শুরু করলো। এখন কিন্তু কুইক ম্যাচ খেলতে হবে, মানে 8 তারিখে একটা ম্যাচ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ এরকম। তো ফলে এই যে নিউ ইয়র্কে এসে নিউ ইয়র্কের উইকেট নিয়ে একটা বড় প্রশ্ন আমরা এর আগে আলাপ করছিলাম, সেরকম একটা জায়গায় বাংলাদেশের করণীয় কী থাকবে বা চ্যালেঞ্জগুলো কী মনে করেন নিউ ইয়র্কের উইকেটে? না অবভিয়াসলি ব্যাটারদের একটা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, যদিও ডিফিকাল্ট হবে। আমরা বাইরে থেকে যতই কথা বলি না কেন, আমরা দেখেছি এই কয়টা উইকেটের ভিতরে যে 4টা উইকেটে খেলা হয়েছে ইজ ডিফিকাল্ট ব্যাটারদের জন্য। ওয়ার্ল্ড ক্লাস ব্যাটাররাও এখানে স্ট্রাগল করছে। সো যদি চ্যালেঞ্জটা নিতে পারে, এগেনস্ট সাউথ আফ্রিকার সাথে খেলা, তাদের কিন্তু অনেক ভ্যারাইটিস বলার আছে, আমার কাছে যেটা রিয়েল কুইক বলার আছে। সো একটু ডিফিকাল্ট হবে, বাট আমাদের বলাররা ভালো একটা অবস্থান দখল করে আছে এখনকার T20 ফরম্যাটের জন্য। সাউথ আফ্রিকান ব্যাটারদেরও কিন্তু একটু আমার কাছে মনে হয় বেগ পেতে হবে আমাদের বলারদের এগেনস্টে খেলতে গেলে। ডেফিনেটলি। বাংলাদেশ দলের যে ইকুয়েশন এখন সামনে, যে শ্রীলঙ্কার সঙ্গে যদিও উইন হয়েছে, কিন্তু রান রেট কিন্তু ভালো করার সুযোগ ছিল না, খুবই ক্লোজ ম্যাচ ছিল। সাউথ আফ্রিকা যদি জয় করা যায়, এই ম্যাচটা জিতলে তো বাংলাদেশের অনেকটা স্বস্তি চলে আসবে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের রোল কি ব্যাটারদের বেশি হবে না বোলারদের? কারণ এখানে পেস বোলাররা নিউ ইয়র্কে ভালো করছে। অবভিয়াসলি ব্যাটারদের একটা বোলিং সহায়ক উইকেটে চ্যালেঞ্জটা নিতে হয় ব্যাটারদেরকে। ধরেন এই ধরনের উইকেটে বলাররা ভালো করবে, এমনি ভালো করবে, এটা স্বাভাবিক, বাট চ্যালেঞ্জটা আসলে ব্যাটারদেরকে নিতে হবে। আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কি জন্য, যখন আমাদের উপর সারির ব্যাটাররা কেউই ফর্মে নাই,
লাইক লিটন কিন্তু এতদিন ধরে ফর্মে ছিল না, আন্ডার প্রেশার সে কিন্তু গত ম্যাচটা ভালোভাবে হ্যান্ডেল করেছে। সিচুয়েশন ডিমান্ড, সিচুয়েশন যেটা মানে চেয়েছিল লিটনের কাছ থেকে যে একটা পার্টনারশিপ করবে, উইকেটে থাকার দরকার আছে, স্ট্রাইক রেটটা অত দরকার ছিল না, বাড়ানোর দরকার ছিল না। যে কোনো একজন হয়তো স্ট্রাইক রেটটা বাড়িয়েছে, তাহিদ হৃদয় সেই দায়িত্বটা নিয়েছে। সচরাচর তাহিদ হৃদয়ই অ্যাটাকিং ক্রিকেটটা খেলে থাকে টি-20 ফর্মেটের জন্য। সো উপরের ব্যাটাররা যদি একটু কন্ট্রিবিউট করতে পারে, লাইক গত ম্যাচটাও দেখেছি ফার্স্ট পাওয়ার প্লের ভিতরে 3টা উইকেট হারিয়েছে, এবং দেখে আসছে যে পাওয়ার প্লের ভিতরে ডিফিকাল্ট হচ্ছে আমাদের ব্যাটারদের জন্য। সো পাওয়ার প্লেটা যদি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, বলটা যদি একটু পুরানো হয়, তখন কিন্তু আমাদের লেট অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, ভালো একটা সাপোর্ট দিতে পারবে আমার কাছে যেটা মনে হয়। ডেফিনেটলি জয় হার যেটাই হোক সাউথ আফ্রিকার বিপক্ষে, কালকে রাত 8:30টায় ম্যাচ বাংলাদেশ সময়, কিন্তু এরপরে যে মানে একটু টেনশন ধরা হচ্ছে নেদারল্যান্ডসকে ধরে, কিন্তু সেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়, একটু বোধহয় বাংলাদেশ অ্যাডভান্টেজে থাকবে। ডেফিনেটলি আমি আপনার সাথে মানে পুরাপুরি একমত। যেহেতু আপনি ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা স্লো হয়, আমাদের অনেকগুলো স্পিনার আছে, নেদারল্যান্ডের কিন্তু এত কোয়ালিটি স্পিনার নাই। লাইক পিছনে আমাদের বসে আছে, রিজার্ভ বেঞ্চে বসে আছে মাহাদি, তানভীর, হ্যাঁ, মানে ওখানে স্পিনটাই ম্যাটার করবে, সেটাই বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় দিবে। তুষার ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।